হ্যালো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের ভৌতবিজ্ঞান বইয়ের যে রসায়ন বিভাগ আছে, হ্যাঁ, সেই রসায়ন বিভাগের একটা চ্যাপ্টার নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন। এর আগে একটা চ্যাপ্টার রয়ে গেল, তড়িৎ প্রবাহ ও রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, ওটা আমি স্কুল খুললে তোমাদেরকে পড়াবো। আপাতত এই চ্যাপ্টারটা তোমাদেরকে শেষ করব। এখানে কয়েকটা গ্যাস আছে, তাদের বিভিন্ন প্রস্তুতি এবং বিক্রিয়া আছে, সেগুলো ভালো করে করবে। এগুলো কিন্তু প্র্যাকটিস করতে হবে, হ্যাঁ, প্র্যাকটিস করে করে মুখস্থ করবে। তাহলে পরীক্ষাগার ও রাসায়নিক শিল্পে অজৈব রসায়ন এই চ্যাপ্টারটায় মোট 8 নম্বর থাকে। অর্থাৎ এমসিকিউ একটা থাকে, ভেরি শর্ট অ্যান্সার কোশ্চেন 1 নম্বরে 2টো থাকে, শর্ট অ্যান্সার কোশ্চেন 2 নম্বরের একটা থাকে, আর একটা বড় প্রশ্ন থাকে 3 নম্বরের। ওকে, তাহলে এই অংশটা ভালো করে পড়বে। এই চ্যাপ্টারের প্রথম যে গ্যাসটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে অ্যামোনিয়া। এই গ্যাসটা সম্পর্কে তোমরা এর আগেও পড়ে এসছো, অর্থাৎ যখন বন্ধন পড়িয়েছি তখন দেখিয়েছিলাম অ্যামোনিয়া কিভাবে অ্যামোনিয়া বন্ধন করে। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়া প্রস্তুতি কি 1774 খ্রিস্টাব্দে বিজ্ঞানী প্রিসলি, হ্যাঁ, প্রথমে এই গ্যাসটিকে ক্ষারীয় বায়ু বলে, হ্যাঁ, উল্লেখ করেছিলেন, যাকে অ্যালকালাইন এয়ার বলা হয়ে থাকে। ক্ষারীয় বায়ু অর্থাৎ এর ক্ষার ধর্ম আছে, ক্ষারীয় নেচার আছে, তাই জন্য একে ক্ষারীয় বায়ু বলেছিল। এটা কোথা থেকে পাওয়া যায়? প্রাণীর মূত্রে ইউরিয়া, হ্যাঁ, নামক যে জৈব উপাদান থাকে না বর্তমান, যা ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে কিন্তু NH3 উৎপন্ন করে। আমরা জানি ইউরিয়ার সংকেত কি, CONH2 ওকে, সেই ইউরিয়া ব্যাকটেরিয়া দ্বারা বিয়োজিত হয়ে সে কিন্তু অ্যামোনিয়া উৎপন্ন করে। ওকে, আচ্ছা, হামফ্রে ডেভি অ্যামোনিয়া যে সংকেত দিয়েছিল সেটা হচ্ছে পিরামিডাল শেপ। ঠিক আছে, অর্থাৎ নাইট্রোজেন 3টে হাইড্রোজেনের সাথে সমযোজী এক বন্ধন দ্বারা যুক্ত। আর এখানে HNH এই অ্যাঙ্গেলটা হচ্ছে 107 ডিগ্রি। এগুলো উঁচু ক্লাসে তোমরা পড়বে। আর এক জোড়া নিঃসঙ্গ ইলেকট্রন জোড় নাইট্রোজেনের থেকে যায়, যে বন্ধনে অংশগ্রহণ করে না। আর এটাকে দেখতে কেমন হয়? পিরামিডের মতো। একটা পিরামিডাল শেপ হয়ে থাকে অ্যামোনিয়ার শেপ। এটা একটু দেখে রাখবে। ঠিক আছে, আচ্ছা, যখন কোনো আমরা গ্যাস পড়বো সেই গ্যাসের দুরকম প্রস্তুতি আছে। একটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি, অর্থাৎ ল্যাবে কিভাবে আমরা প্রিপেয়ার করছি। আর একটা হচ্ছে শিল্প প্রস্তুতি, অর্থাৎ শিল্পের প্রয়োজনে আমরা কিভাবে সেটাকে আরো সহজলভ্যভাবে, হ্যাঁ, আমরা সেটাকে প্রস্তুত করতে পারবো। তাহলে আমরা প্রথমে যেটা পড়বো সেটা হচ্ছে পরীক্ষাগার প্রস্তুতি, যেটা তোমাদের বইয়েতে প্রথমেই দেওয়া আছে। ঠিক আছে, পরীক্ষাগার প্রস্তুতির একটা সেট আপ আছে। এই ছবি পরীক্ষায় আসবে না, কিন্তু তোমাদের জেনে রাখতে হবে। ছবিটা দেখলে তোমাদের ক্লিয়ার হবে। সেটা হচ্ছে একটা গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে। ঠিক আছে, এই গোলতল ফ্লাক্সে প্রথমে ওই মুখ দিয়ে প্রথমে এই চুন, ক্যালসিয়াম হাইড্রোক্সাইড প্রবেশ করানো হয়েছে। তারপর তাতে অ্যামোনিয়াম ক্লোরাইড দেওয়া হয়েছে। ঠিক আছে, কি অনুপাতে? 1:3 অনুপাতে। অর্থাৎ অ্যামোনিয়াম ক্লোরাইড যদি 1 ভাগ নেওয়া হয় তাহলে চুন নেওয়া হবে 3 ভাগ, দিয়ে মেশানো হয়েছে। ঠিক আছে, মেশানোর সাথে সাথেই কিন্তু বিক্রিয়া শুরু হবে না। আচ্ছা, মেশানোর পর তাকে একটা তার জালির ওপর রাখা হয়েছে, স্ট্যান্ড দিয়ে আটকানো হয়েছে। তার মুখে একটা নির্গম নল আটকানো হয়েছে, নির্গম নল যেটা বেঁকে গেছে, দিয়ে একটা চুনো স্তম্ভের ভেতর প্রবেশ করানো হয়েছে। অর্থাৎ এই যে স্তম্ভের ভেতর চুন আছে, ক্যালসিয়াম অক্সাইড চুন, ঠিক আছে, পোড়া চুন আছে, দিয়ে সেই নলটা এখান দিয়ে যখন বেরোচ্ছে তখন এখান দিয়ে যে গ্যাস বেরোবে সেই গ্যাসটাকে সংগ্রহ করার জন্য একটা গ্যাস জারকে উল্টে রাখা হয়েছে। ঠিক আছে, সেই গ্যাস জারটা কিন্তু ফাঁকা ছিল, তাকে উল্টে রেখে এরকমভাবে স্ট্যান্ড আর ক্ল্যাম্পের সাহায্যে আটকানো হয়েছে। ওকে, তাহলে এই হচ্ছে সেট আপটা। এবার এই সেট আপে আমি যদি নিচ থেকে উত্তপ্ত করি না, তাহলে কি হবে? অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া শুরু হয়ে যাবে। তাহলে অ্যামোনিয়াম ক্লোরাইডের সাথে ক্যালসিয়াম হাইড্রোক্সাইডের বিক্রিয়া ভেরি ইম্পর্টেন্ট, না? এটা তোমরা কিন্তু লিখে লিখে প্র্যাকটিস করবে। তাকে যদি আমরা হিট দিই, উত্তপ্ত করি, তাহলে উভয়ের মধ্যে বিক্রিয়া হয়ে তৈরি হবে কি? ক্যালসিয়াম ক্লোরাইড, যেটা নিচে পড়ে থাকবে। জল, সেটাও বিকারে গোলতল ফ্লাক্সের মধ্যেই থেকে যাবে। তাহলে কি ওপর দিয়ে বেরোবে? ওপর দিয়ে অ্যামোনিয়া গ্যাস ওপর দিয়ে বেরোবে। কিন্তু যেহেতু হিট করছি, তাহলে সেই জলও কিন্তু জলীয় বাষ্পে পরিণত হচ্ছে, তাই তো? তাহলে ওপর থেকে যখন বেরোবে, শুধু অ্যামোনিয়া না, অ্যামোনিয়ার সাথে জলও মিশে কিন্তু নির্গম নল দিয়ে বেরোচ্ছে। যে কোনো গ্যাস যখন ল্যাবে আমরা প্রস্তুত করব, তাকে ময়েশ্চার ফ্রি করতে হবে। ঠিক আছে, জল মুক্ত করতে হবে, নাহলে সেই গ্যাসকে কিন্তু আমরা ব্যবহার করতে পারবো না। তাহলে এখানে কিন্তু ময়েশ্চার ফ্রি হচ্ছে না, অ্যামোনিয়া জল যুক্ত হয়ে প্রবেশ করছে, দিয়ে এখান থেকে এসে তাকে আমরা এই জন্য জল শুষে নেওয়ার জন্য আমরা চুনো স্তম্ভের ভেতর চালনা করছি, কারণ চুন জলকে শুষে নেয়। হ্যাঁ, তাহলে চুন একটা জল শোষক পদার্থ। জল শোষক পদার্থ অনেক আছে, কেন আমরা চুনই ব্যবহার করলাম তার কয়েকটা প্রশ্ন এখানে আছে, খুব ইম্পর্টেন্ট, পরীক্ষা আছে। তাহলে চুনো স্তম্ভের ভেতর দিয়ে প্রবেশ করানোর ফলে কি হচ্ছে? অ্যামোনিয়ার সাথে যে জল, সেই জলটা এখানে শুষে নিচ্ছে, ফলে ওপর থেকে যে গ্যাসটা বেরোচ্ছে সেটা শুধুমাত্র অ্যামোনিয়া গ্যাসই বেরোচ্ছে। ওকে, এবার এই অ্যামোনিয়া গ্যাসটা তাহলে গ্যাস জারে সংগ্রহ করছে। এবার বললাম গ্যাস জারটা ফাঁকা ছিল, ফাঁকা ছিল মানে তাতে বাতাস ছিল। ঠিক আছে, এবারে অ্যামোনিয়া বাতাসের চেয়ে হালকা। কেন হালকা সেটা আমরা পরে দেখছি। তাহলে বাতাসের চেয়ে হালকা হওয়ার জন্য গ্যাস জারে প্রথমে বাতাস ভর্তি ছিল, এবারে অ্যামোনিয়া ঢুকছে। তাহলে অ্যামোনিয়া হালকা বলে কি করবে? সেই বাতাসকে সে ঠেলে নিচে নামিয়ে দেবে, হ্যাঁ,
বাতাসকে কোথায় পাঠাবে? নিচে, মানে গ্যাস জারের নিচে পাঠাবে। মানে গ্যাস জারে বাতাসের কি অপসারণ হচ্ছে? নিম্ন অপসারণ। দিয়ে সে কোথায় সেই জায়গাটা অকুপাই করবে? অ্যামোনিয়া গ্যাস জারের ওপরের অংশটা অকুপাই করবে। অর্থাৎ অ্যামোনিয়া হালকা বলে সে গ্যাস জারের ওপরের অংশ থাকবে, আর গ্যাস জারের যে বাতাস ছিল তাকে ঠেলে নিচে পাঠাবে। অর্থাৎ এখানে বাতাসের নিম্ন অপসারণ দ্বারা গ্যাস জারে অ্যামোনিয়া গ্যাস সংগ্রহ করা হচ্ছে। ঠিক আছে, তাহলে গ্যাস সংগ্রহ বিভিন্ন পদ্ধতিতে হয়, যেমন বাতাসের অপসারণ দ্বারা হয় বা জলের অপসারণ দ্বারা। এখানে জল অপসারণ দ্বারা করা হয়নি কেন? কারণ অ্যামোনিয়া জলে গুলে যায়, জলে দ্রাব্য খুব, তাই জন্য জল থেকে অ্যামোনিয়াকে পরে বের করা যাবে না। আমরা অ্যামোনিয়া প্রস্তুত করছি যাতে সেটাকে ব্যবহার করবো বলে, কিন্তু সেটি জলে গুলে গেল, তাকে বের করা না গেল, তাহলে কিন্তু সেটা আমরা ব্যবহার করতে পারবো না। এই জন্য এখানে জলের অপসারণ দ্বারা ব্যবহার করা হয়নি। ঠিক আছে, বাতাসের অপসারণ, তাও বাতাসকে কোথায় পাঠাচ্ছে? অ্যামোনিয়া হালকা বলে বাতাসকে নিচে পাঠাচ্ছে, আর নিজে ওপরের অংশ গ্যাস জারের ওপরের অংশ জমা হচ্ছে। এবারে তাহলে আমরা শুষ্ককরণ হলো। শুষ্ককরণ মানে হচ্ছে কি, যে কিভাবে তাকে জল মুক্ত করা হলো। তাহলে চুনের ভেতর দিয়ে চালনা করলাম যাতে সে শুষ্ক হয়ে যায়, দিয়ে তাকে সংগ্রহ করা হলো। এবারে যে প্রশ্নটা সেটা হচ্ছে যে একে যে এই জল শোষণ করার জন্য কেন চুনই নিলাম? চুন একটা জল শোষক পদার্থ, কিন্তু জল শোষক পদার্থ অনেক আছে, যেমন গাঢ় সালফুরিক অ্যাসিড কিন্তু একটি জল শোষক পদার্থ। তাহলে কেন এখানে আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড নিলাম না, যার ভেতর দিয়ে অ্যামোনিয়া চালনা করলে জল শুষে নিত, দিয়ে অ্যামোনিয়া জল মুক্ত অ্যামোনিয়াকে পাওয়া যেত? তাহলে কেন এখানে গাঢ় সালফুরিক অ্যাসিড নিলাম না? তার কারণ হচ্ছে অ্যামোনিয়া, একটু আগে দেখলাম অ্যামোনিয়ার কি ধর্ম আছে? ক্ষারীয় ধর্ম। সেটাও বা কেন সেটা আমরা দেখবো, যে অ্যামোনিয়া জলে গুলে গিয়ে তৈরি হয় অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড। অর্থাৎ অ্যামোনিয়াম হাইড্রোক্সাইড কি আয়ন দেয়? NH4+, অর্থাৎ অ্যামোনিয়াম ক্যাটায়ন আর হাইড্রোক্সিল অ্যানায়ন। তাহলে OH- দিচ্ছে, আর আমরা জানি যারা জলীয় দ্রবণে OH- আয়ন দেয় তারা ক্ষার। তাহলে এর ক্ষারীয় ধর্ম আছে। আর গাঢ় H2SO4 কি? অ্যাসিড। তাহলে অ্যাসিডের সাথে ক্ষারের বিক্রিয়া হয় আমরা জানি। তাহলে অ্যামোনিয়া যদি H2SO4 এর সাথে H2SO4 এর উপর দিয়ে চালনা করি, তাহলে H2SO4 এর সাথে অ্যামোনিয়া বিক্রিয়া হয়ে অ্যামোনিয়াম সালফেট লবণ উৎপন্ন করবে। আমরা কি অ্যামোনিয়া বিক্রিয়া করার জন্য আমরা চালনা করব? নিশ্চয়ই না, অ্যামোনিয়াকে শুষ্ক করার জন্য। কারণ সেই অ্যামোনিয়াকে আমরা গ্যাস জারে সংগ্রহ করে সেটা বিভিন্ন কাজে লাগাবো। কিন্তু সেই অ্যামোনিয়া যদি বিক্রিয়াই করে গেল যার ভেতর দিয়ে আমি পাঠাতে চাইছি জল মুক্ত করার জন্য, তাহলে তো অ্যামোনিয়া খুঁজেই পাবো না, বা অ্যামোনিয়া পেলেও খুব কম পরিমাণে পাবো, কারণ সে বিক্রিয়া করে যাচ্ছে। তাই জন্য কিন্তু আমরা গাঢ় সালফুরিক অ্যাসিড ব্যবহার করব না। বোঝা গেল তো? বিক্রিয়া করে যাবে যে, তার সাথে আমরা তার উপর দিয়ে আমরা অ্যামোনিয়াকে চালনা করব না, কারণ অ্যামোনিয়া তাতে নষ্ট হচ্ছে। গলিত ক্যালসিয়াম ক্লোরাইড, এটাও একটা জল শোষক পদার্থ, কিন্তু তাকেও কেন আমরা নেব না? কারণ ক্যালসিয়াম ক্লোরাইডের সাথে অ্যামোনিয়া বিক্রিয়া করে যায়, দিয়ে সে একটা যৌগ যৌগ তৈরি করে CaCl2 8NH3। তাহলে এই যৌগ যৌগ তৈরির জন্য কিন্তু আমরা অ্যামোনিয়াকে ক্যালসিয়াম ক্লোরাইড দ্বারা জলমুক্ত করব না, কারণ বিক্রিয়া করে যাচ্ছে, অ্যামোনিয়া নষ্ট হচ্ছে। P2O5, এটাও জল শোষক পদার্থ, কিন্তু P2O5 দ্বারাও আমরা কিন্তু জল শোষণ করার জন্য P2O5 ইউজ করব না, কারণ P2O5 এর আম্লিক নেচার আছে, আম্লিক ধর্ম আছে, আর অ্যামোনিয়া ক্ষারীয় ধর্ম। তাই অ্যামোনিয়া P2O5 এর সাথে বিক্রিয়া করে যায় জলের উপস্থিতিতে, দিয়ে কি তৈরি হচ্ছে? অ্যামোনিয়াম ফসফেট তৈরি হচ্ছে, NH4 3PO4। ফসফেটের যোজ্যতা 3, অ্যামোনিয়ামের 1, তাই সংকেতটা এটা দাঁড়িয়েছে। ওকে, আচ্ছা, ক্যালসিয়াম অক্সাইড, সেটা জলে গুলে গিয়ে ক্যালসিয়াম হাইড্রোক্সাইড তৈরি করে। যেটা ক্যালসিয়াম হাইড্রোক্সাইড জলীয় দ্রবণে কি আয়ন দেয়? ক্যালসিয়াম 2+ আর 2H-। অর্থাৎ এটা কি? ক্যালসিয়াম অক্সাইডে কি ধর্ম আছে? ক্ষারীয় ধর্ম আছে। হ্যাঁ, কারণ OH- আয়ন দিচ্ছে তাই। আর অ্যামোনিয়ারও কি ধর্ম আছে? ক্ষারীয় ধর্ম। তাই দুজনেরই একই ধর্ম হওয়ার জন্য একে অপরের সাথে বিক্রিয়া করবে না। তাই আমরা কিন্তু চুনকে ব্যবহার করব জল মুক্ত করার জন্য, কার? অ্যামোনিয়ার ক্ষেত্রে। ওকে, তাহলে এটা খুব ইম্পর্টেন্ট কিন্তু প্রশ্ন পরীক্ষায় দেয়। তাহলে এই জন্য অ্যামোনিয়াকে আমরা পোড়া চুনের উপস্থিতিতেই জলমুক্ত করব। এর ভৌত ধর্ম, এই ভৌত ধর্মগুলো ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় ছোট প্রশ্ন। আচ্ছা, এর ঘনত্ব কত? অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব, যেটাকে ডি দিয়ে লেখা হয় ডেনসিটি অফ অ্যামোনিয়া, সেটা হচ্ছে 8.5। ঠিক আছে, আর বাষ্প ঘনত্ব থেকে আণবিক গুরুত্ব যেতে গেলে তাকে 2 দিয়ে গুণ করতে হয়। আণবিক গুরুত্ব যেটাকে M বলা হয় সেটা হচ্ছে 2 × D, অর্থাৎ বাষ্প ঘনত্বকে 2 দিয়ে গুণ করলে তাহলে আণবিক গুরুত্ব কত হবে? কত? যেটা মলিকুলার অফ অ্যামোনিয়ার কত? 2 × 8.5, যেটা 17। আর আমরা জানি অ্যামোনিয়া নাইট্রোজেনের পারমাণবিক ওজন কত? 14। আর হাইড্রোজেনের কত? 1। কটা আছে? হাইড্রোজেন 3টে, তাহলে 14 + 3 = 17। তাহলে ম্যাচ করে যাচ্ছে অ্যামোনিয়া আণবিক গুরুত্ব। আর বাতাসের বাষ্প ঘনত্ব দেখো 14.4, অ্যামোনিয়ার 8.5, বাতাসের 14.4। তাহলে এই জন্য তো বাতাস ভারী, তাই জন্য তো বাতাসকে কোথায় পাঠাচ্ছে? নিম্নে অপসারণ করে নিচে পাঠিয়ে অ্যামোনিয়া হালকা বলে ওপরে গ্যাস জারে জমা হচ্ছিল। ঠিক আছে, আচ্ছা, এর তরলীকরণ আমরা জানি যে কোনো গ্যাসকে কি করা হয়? চাপ বাড়ালে বা উষ্ণতা কমালে তাকে তরলে পরিণত করা হয়।
অ্যামোনিয়ার ক্ষেত্রেও তরলে পরিণত করার খুব দরকার আছে, কারণ তাকে আমরা হিমায়ক রূপে ব্যবহার করে থাকি। লিকুইড অ্যামোনিয়া ঠান্ডা করতে লাগে বিভিন্ন, হ্যাঁ। তাহলে স্বাভাবিক চাপ ও -33.4 ডিগ্রি সেন্টিগ্রেড উষ্ণতায়, হ্যাঁ, অ্যামোনিয়াকে বর্ণহীন তরলে পরিণত করা হয়। ইম্পর্টেন্ট, কিন্তু এটা পড়ে রাখবে, কত উষ্ণতা আর কত চাপ। আর স্বাভাবিক চাপ আর -77.7 ডিগ্রি আরও ঠান্ডা করলে তাকে কঠিনে পরিণত করা হয়। ওকে, তাহলে আমরা তাকে চাপ দিয়ে আর উষ্ণতা কমিয়ে আমরা তাকে তরল করলাম, আর তাকে আমরা আবার কঠিনেও পরিণত করলাম। আচ্ছা, দ্রাব্যতা, এটা জলে অত্যন্ত দ্রাব্য, ঠিক আছে। কি করে বুঝবো? সাধারণ চাপ ও তাপমাত্রায় 1 আয়তন জলে 1300 আয়তন অ্যামোনিয়া গুলে যায়। তাহলে 1 আয়তনে 1300 আয়তন গুলে যাচ্ছে, মানে এটা অত্যন্ত দ্রাব্য জলে। ওকে, তাহলে অ্যামোনিয়ার দ্রাব্যতাটা দেখে রাখবে। লাইকার অ্যামোনিয়া কাকে বলছে? লাইকার অ্যামোনিয়া কাকে বলে? অ্যামোনিয়ার 35% গাঢ় জলীয় দ্রবণকে লাইকার অ্যামোনিয়া বলা হয়। ওকে, এই দ্রবণের ঘনত্ব 0.88 গ্রাম/সিসি। খুব ইম্পর্টেন্ট, লাইকার অ্যামোনিয়া কিন্তু ল্যাবে খুব ইউজ হয়, ঠিক আছে। লাইকার অ্যামোনিয়া হচ্ছে অ্যামোনিয়ার গাঢ় জলীয় দ্রবণ। কত পার্সেন্ট? 35%। এটা একটু দেখে রাখবে। এই দ্রবণের ঘনত্ব 0.88 গ্রাম/সিসি। আচ্ছা, লাইকার অ্যামোনিয়ার বোতল খোলার সময় বোতলটি ঠান্ডা করে খুলতে হয়, হ্যাঁ। তা না হলে কি হবে, আমরা অ্যামোনিয়াকে যখন বোতলে প্রবেশ করাই তখন উচ্চ চাপে, বেশি চাপ দিয়ে বেশি পরিমাণে অ্যামোনিয়াকে জলে গুলে কিন্তু আমরা বোতলে প্রবেশ করাই। এবার যেই মুহূর্তে আমরা বোতলের মুখ খুললাম তখনই কিন্তু চাপ মুক্ত হয়ে গেল, হ্যাঁ, অ্যামোনিয়া। ফলে কি হবে, যে বেশি পরিমাণে চাপ দিয়ে প্রবেশ করানো হয়েছিল অ্যামোনিয়াকে, সে কি বেরিয়ে আসতে চাইবে। তো হঠাৎ করে বাইরে বেরিয়ে এসে কিন্তু চোখে মুখে পড়তে পারে, ফলে দৃষ্টিশক্তি নষ্ট হতে পারে। তাই জন্য অ্যামোনিয়া বোতল খোলার সময় কি করা হয়, তাকে ঠান্ডা করে করে, হ্যাঁ, আস্তে আস্তে ঝাঁকিয়ে ঠান্ডা করে, যাতে তাতে চাপটা আস্তে আস্তে কমে যায়, ভেতরের চাপটা। তারপরে কিন্তু তার বোতলের মুখটা খোলা হয়। নাহলে কি হয়, যেমন দেখবে তোমরা কোল্ড ড্রিঙ্কসের বোতলও তোমরা যদি নতুন কিনে আনো, তারপর যদি ঝাঁকিয়ে খোলো, দেখবে অনেকটা কোল্ড ড্রিঙ্কস গ্যাঁজা আকার হয়ে বেরিয়ে আসে বাইরে। তার কারণ কি, বেশি পরিমাণে কার্বন ডাইঅক্সাইডকে কিন্তু চাপ দিয়ে, হ্যাঁ, কোল্ড ড্রিঙ্কসের বোতলে প্রবেশ করানো হয়। আর যেই মুহূর্তে ঝাঁকিয়ে তুমি খুলতে চাইছো, তখন কি হচ্ছে, ভেতরের প্রেশার অনেক বেশি ক্রিয়েট হচ্ছে, আর মুখটা খোলার সাথে সাথে সে চাপ মুক্ত হয়ে বেরিয়ে আসতে চাইবে। ফলে কিন্তু অনেকটা কার্বন ডাইঅক্সাইড এবং সে কোল্ড ড্রিঙ্কসকে নিয়ে কিন্তু বাইরে বেরিয়ে আসে। ঠিক একইভাবে লাইকার অ্যামোনিয়ার বোতলেও একই রকমভাবে উচ্চ চাপে অ্যামোনিয়াকে প্রবেশ করানো হয়। তাই খোলার সময় ঠান্ডা করে আস্তে আস্তে খুলতে হয়। তাহলে লাইকার অ্যামোনিয়া কিন্তু খুব ইম্পর্টেন্ট, পরীক্ষায় দেয় কাকে বলে লাইকার অ্যামোনিয়া। এরপর তোমাদের একটা পরীক্ষা আছে, ফোয়ারা পরীক্ষা। তোমরা পরীক্ষাটা দেখে রাখবে। পরীক্ষাটা ছবিটা আমি দেখিয়ে দিচ্ছি, এবং পরীক্ষাটা খুব ইম্পর্টেন্ট। ফোয়ারা একটা পরীক্ষা, যে পরীক্ষা থেকে অ্যামোনিয়ার দুটো ধর্মের আমরা সম্পর্কে জানতে পারি। একটা হচ্ছে অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য। আমরা দেখলাম এক আয়তন জলে, আমরা দেখলাম যে 1 আয়তন জলে 1300 আয়তন অ্যামোনিয়া দ্রবীত হয়, ঠিক আছে। এই যে 1300 আয়তন অ্যামোনিয়া দ্রবীত হচ্ছে 1 আয়তন জলে। আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী, অর্থাৎ অ্যামোনিয়া জলেগুলো যে অ্যামোনিয়াম হাইড্রক্সাইড তৈরি হচ্ছে সেটা ক্ষারধর্মী। কেন, সেটা ওয়েট মাইনাস আয়ন দিয়ে আমি খাতা কলমে বললাম। এবার আমরা প্র্যাকটিক্যালি দেখবো সেটা কি করে ক্ষারধর্মী হচ্ছে। তাহলে একটা গোলতল ফ্লাক্স নেওয়া হয়েছে, ঠিক আছে। গোলতল ফ্লাক্সের ভেতরে অ্যামোনিয়া গ্যাস ভর্তি আছে। ওকে, আচ্ছা। আর তার নিচে একটা বিকারে কিছুটা জল নেওয়া হয়েছে। এবারে বিকার থেকে একটা দীর্ঘ নল, হ্যাঁ, একটা নল ভেতরে প্রবেশ করানো আছে। এটা কিন্তু এই নলটা এই একদম বিকারের তলায় ঠেকে আছে, আর এটা উপরে প্রবেশ করানো আছে, হ্যাঁ। আর এর মুখটা কর্কের সাহায্যে আটকানো আছে। ওকে, বায়ু নিরুদ্ধভাবে কিন্তু, কারণ এর ভেতরে অ্যামোনিয়া গ্যাস ছিল, অ্যামোনিয়া গ্যাস, আর তার ভেতরে নল প্রবেশ করানো হয়েছে, কিন্তু তার ভেতরে অন্য কোনো বাতাস ভরে নেই। আর এই যে জলের মধ্যে কয়েক ফোঁটা ফেনাপথ্যালিন দেওয়া হয়েছে। ফেনাপথ্যালিন হচ্ছে একটা নির্দেশক, যে কিন্তু খাড়ে, হ্যাঁ, খাড়েতেই লালচে গোলাপি বা বেগুনি কালার দেয়, ঠিক আছে, ফেনাপথ্যালিন। অর্থাৎ একটা দ্রবণ ক্ষার না অ্যাসিড বোঝার জন্য ফেনাপথ্যালিন যদি দেওয়া হয়, ক্ষারে একমাত্র কালার দেয় ফেনাপথ্যালিন, অ্যাসিডে কোনো কালার দেয় না, ঠিক আছে। তাহলে এতে কয়েক ড্রপ আমি জলের মধ্যে কয়েক ড্রপ ফেনাপথ্যালিন দিয়েছিলাম। জলের মধ্যে ফেনাপথ্যালিন কোনো কালার দেয় না, ফলে সেটা জলের মতো বর্ণহীনই রয়েছে। ওকে, এইবারে কি করছি, মুখে তাহলে একটা নল প্রবেশ করানো আছে, যেটা এখানে নিচে ঠেকে আছে। আচ্ছা, এবারে কি হচ্ছে, এর ওপরে এই অ্যামোনিয়া ভর্তি গ্যাস জারের ওপরে একটা বরফ, কিছু পরিমাণ বরফ নিয়ে ঠান্ডা করা হচ্ছে গ্যাস জারটাকে। বরফ নিয়ে ওপরটা ঠান্ডা করলে কি হবে, ভেতরে অ্যামোনিয়া গ্যাস আছে, গ্যাসকে ঠান্ডা করছি, ফলে কি হবে, সে আয়তন কমবে। ফলে আয়তন কমে সে কিন্তু অল্প জায়গার মধ্যে সে সংকুচিত হয়ে চলে আসবে। অর্থাৎ ধরি পুরো গ্যাস জার জুড়ে আগে ছিল, এখন ঠান্ডা করার ফলে সে ধরছি এইটুকুনি জায়গার মধ্যে সে এসে
রয়ে গেছে, ঠিক আছে, আয়তন সংকুচিত হয়ে অল্প জায়গার মধ্যে সে রয়েছে। ফলে এতটা বিস্তৃত জায়গায় কি হচ্ছে, বায়ুশূন্য অবস্থা তৈরি হচ্ছে। কিন্তু আমরা জানি বায়ুশূন্য অবস্থা থাকে না। ফলে বায়ুশূন্য অবস্থা মেকআপ দেওয়ার জন্য বাইরে থেকে তো বায়ু আসতে পারবে না, কারণ পুরো গ্যাস জারটাই বদ্ধ রয়েছে, কোনো জায়গায় লিকেজ নেই। এই দিকের মুখ থেকেও কোনো বায়ু আসতে পারবে না, কেন, এখানেও কক দিয়ে আটকানো আছে, কোনো বাতাস ভেতরে ঢুকতে পারবে না। তাহলে একমাত্র এই ফাঁকা শূন্যস্থান ভর্তি করার জন্য আসতে পারে কি, নিচ থেকে জল আসতে পারে। তাহলে এই জল নিচ থেকে ওপরে আস্তে আস্তে ওপরে প্রবেশ করছে এই নল দিয়ে, ঠিক আছে। নলের মুখটা ছিদ্রটা ছোট, ফলে অল্প পরিমাণে জলই নিচ থেকে ওপরে এসে প্রবেশ করছে। যেই মাত্র জল ওপরে প্রবেশ করলো, 3-4 ড্রপ জল ওপরে প্রবেশ করার সাথে সাথেই দেখবো যে কি হচ্ছে, যে জলে কি হয়, এই অ্যামোনিয়া গ্যাস জলে অত্যন্ত দ্রাব্য। ফলে যতটুকুনি জায়গার মধ্যে অ্যামোনিয়া ছিল, সে ওই জলটা পাওয়ার ফলে সেই জলে গুলে গেল, ঠিক আছে। মানে তার আয়তনটা আরো সংকুচিত হয়ে গেল, মানে ভেতরে ভ্যাকুয়াম জায়গা আরো বেশি বেড়ে গেল। কেন, ওই অল্প জলেই সমস্ত অ্যামোনিয়াটা গুলে গেল, ফলে শূন্যস্থান আরো বেড়ে গেল। ফলে বায়ু শূন্যস্থান থাকে না। সেই জায়গা দ্রুত মেকআপ দেওয়ার জন্য একমাত্র উপায় হচ্ছে নিচ থেকেই জল ওপরে উঠে আসবে। তাহলে তখন নিচ থেকে এই ফেনাপথালিন যুক্ত জল নিচ থেকে ওপরে উঠে আসবে, এবং ওপর থেকে, ওপরের ছিদ্র ছোট হওয়ার জন্য কি হচ্ছে, ওপর থেকে নির্গত হওয়ার সময় ফোয়ারার মতো নির্গত হবে। এবং যখন সে ওপর থেকে এই বিকারের ভেতরে ঢুকবে, তখন তার কালারটা চেঞ্জ হয়ে কিন্তু লালচে গোলাপি বা বেগুনি বর্ণ ধারণ করবে। যেটা এখানে কালারলেস ছিল, সেটা ওপরে গিয়ে কিন্তু লালচে গোলাপি বা বেগুনি বর্ণ ধারণ করছে। তাহলে এ থেকে কি বোঝা যাচ্ছে, যে প্রথমে অল্প জল প্রবেশ করেছিল, তাতেই পুরো অ্যামোনিয়া গ্যাসটা যেটা গ্যাস জারে রয়েছে সে পুরো গুলে গেছিল। অর্থাৎ অ্যামোনিয়া জলে অত্যন্ত দ্রাব্য হওয়ার জন্যই অল্প জলের মধ্যেই পুরো বিকারের অ্যামোনিয়া গ্যাসটা গুলে গেছিল। আর দ্বিতীয়ত কি বোঝা গেল, যেই ভেতরে ব্যাপক শূন্যস্থান সৃষ্টি হলো, সেটা মেকআপ দেওয়ার জন্য নিচ থেকে খুব দ্রুত গতিতে জল ওপরে উঠে আসছে, ফোয়ারার মতো পড়ছে। আর যখনই সেটা বিকারের ভেতর প্রবেশ করছে, তখনই তার কালার চেঞ্জ হয়ে কি হলো, বেগুনি বর্ণ বা লালচে গোলাপি ধারণ করলো। অর্থাৎ এতে কি বোঝা যাচ্ছে, যে অ্যামোনিয়া ছিল ভেতরে, আর কিছু ছিল না। আর অ্যামোনিয়ার কি ধর্ম আছে, ক্ষার ধর্ম। আর আমি কি বললাম, ফেনপথ্যালিন একমাত্র ক্ষারেতেই কালার দেয়, এবং সেটা লালচে গোলাপি বা বেগুনি বর্ণ। সুতরাং এ থেকে বোঝা গেল যে অ্যামোনিয়ার যে জলীয় দ্রবণ, সেটা অবশ্যই ক্ষারধর্মী, যার জন্য ফেনাপথ্যালিনকে লালচে গোলাপি বা বেগুনি বর্ণে পরিণত করছে। তাহলে এই ফোয়ারা পরীক্ষার থেকে দুটো ধর্ম অ্যামোনিয়ার জানা গেল, যে অ্যামোনিয়ার জলে অত্যন্ত দ্রাব্য, আর অ্যামোনিয়ার জলীয় দ্রবণ ক্ষারধর্মী। তাহলে এই পরীক্ষাটা তোমরা কিন্তু দেখে রাখবে, এটাও খুব গুরুত্বপূর্ণ পরীক্ষা। তাহলে আমরা আজকে অ্যামোনিয়ার পরীক্ষাগার প্রস্তুতি নিয়ে আলোচনা করলাম, এবং অ্যামোনিয়াকে যখন আমরা শুষ্ক করছি, তখন আমরা কেন পোড়া চুন ব্যবহার করছি, আরও জলশোষক পদার্থ আছে, সেগুলো কেন ব্যবহার করছি না, সেগুলো খুব গুরুত্বপূর্ণ। তার বিক্রিয়াগুলো পড়বে। অ্যামোনিয়ার বাষ্প ঘনত্ব কত টেম্পারেচারে আমরা তাকে তরলে পরিণত করতে পারি, লিকুইড অ্যামোনিয়া, বা কত টেম্পারেচারে তাকে কঠিনে পরিণত করতে পারি। লাইকার অ্যামোনিয়া কি, লাইকার অ্যামোনিয়া বোতল খোলার সময় কেন ঠান্ডা করে খুলতে হয়। আর ফোয়ারা পরীক্ষার সাহায্যে আমরা অ্যামোনিয়া কী কী ধর্মের আমরা পরিচয় পেয়ে থাকি, সেইগুলো নিয়ে আমরা আলোচনা করলাম। খুবই গুরুত্বপূর্ণ। আমি ছবি তুলে তোমাদের পাঠাবো, সেটা তোমরা খাতায় লিখবে। বারে বারে বলছি, এটাই কিন্তু নোটস আকারে তোমরা খাতায় লিখে রাখবে, কারণ এখান থেকেই পরীক্ষা আমি প্রশ্ন করব, ঠিক আছে। তাহলে অ্যামোনিয়ার বাকি পার্টটা, অর্থাৎ তার রাসায়নিক ধর্ম আর বিভিন্ন বিক্রিয়াগুলো নিয়ে আমি পরের ভিডিওতে আলোচনা করব। ওকে।